ভাবুন একবার, একজন মানুষ যে কিনা নিজে হাতে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেছে, সেই দলই একদিন মির্জাফর বলে গালি দিল, সেই মানুষটাই আবার উঠে দাঁড়ালো, নিজের মাটিতে নন্দীগ্রামে সেই মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিল যার জন্য একদিন জীবন বাজি রেখেছিল। তারপর ঠিক 5 বছর পরে সেই মুখ্যমন্ত্রীর সবচেয়ে সেফ সিট ভবানীপুরেও তাকে আবারও হারিয়ে দিল। আর আজ বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এটা শুধু নির্বাচনের জয় না, এটা বাংলার রাজনীতির 34 বছর বামফ্রন্ট শাসন শেষের পরে 15 বছর তৃণমূল যুগের সমাপ্তির অধ্যায়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন মানুষ মাটি থেকে উঠে বিশ্বাসঘাতকতার অভিযোগ মাথায় নিয়ে শুধুমাত্র রাজনৈতিক লড়াই করে পুরো পশ্চিমবঙ্গের ইতিহাস বদলে দিলেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা, এই জেলার কাঁথি মানে কন্টাই শহরে একটি রাজনৈতিক পরিবার আছে যার নাম অধিকারী পরিবার। এই অধিকারী পরিবার শুধু স্থানীয় রাজনীতিতেই নয়, 2000 সালের পর থেকে দক্ষিণবঙ্গের গ্রামীণ রাজনীতিতে একটা শক্তিশালী প্রভাব তৈরি করে। পঞ্চায়েত থেকে লোকসভা সব স্তরেই তাদের সংগঠনের দখল ছিল। বাবা শিশির অধিকারী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তমলুক লোকসভা আসনের সংসদ ছিলেন। আর এই পরিবারেই 1970 সালের 15 ডিসেম্বর জন্ম নেয় এই শুভেন্দু অধিকারী। সেই জন্য ছেলেবেলা থেকে রাজনীতি তার রক্তে। স্কুল কলেজের ছাত্র রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু একেবারে গোড়া থেকে, ঠিক যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তারপর 2005 সালে তিনি প্রথমবার বিধানসভা নির্বাচনে জিতেন সাউথ কন্টাই কেন্দ্র থেকে। তারপর ঠিক 4 বছর পরে 2009 সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সংসদ হন। 2014 সালে একই আসন আবারও জিতেন। কিন্তু শুভেন্দুর পরিচয় শুধু জয় পরাজয়ের হিসেবে না, তার আসল পরিচয় তৈরি হয়েছিল একটা আন্দোলনের মাঠে। সেই আন্দোলনের নাম ছিল নন্দীগ্রাম। কিন্তু এই আন্দোলনের মাঠে যাওয়ার আগে একটু পেছনে ফিরে যাওয়া দরকার, কারণ শুভেন্দু মমতার সম্পর্কটা শুধু একটা নেতা কর্মীর সম্পর্ক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাম সরকারের বিরুদ্ধে একা লড়াই করছেন, তখন তার সব থেকে বড় দরকার ছিল একজন মাঠের মানুষ, যে নেতা কলকাতার এসি ঘরে না থেকে গ্রামে গ্রামে গিয়ে দল গড়তে পারবে। সেই সময় ঠিক এই কাজটাই করতেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া গ্রাম অঞ্চলে যেই সব জায়গায় তৃণমূলের কোনো সংগঠনই ছিল না, সেই সব জায়গায় একলা পায়ে হেঁটে দল তৈরি করেছিলেন এই শুভেন্দু অধিকারী। রাজনীতির ভাষায় তাকে বলা হতো ফিল্ড জেনারেল। এর মানে হলো যুদ্ধের পরিকল্পনা উপর থেকে আসে, কিন্তু সেটা মাঠে কিভাবে চালাতে হবে সেই সিদ্ধান্ত শুভেন্দু। কোন মিটিং কোথায় হবে, কাকে দলে নেওয়া হবে, এই সমস্ত সিদ্ধান্তে শুভেন্দুই ছিলেন মমতার সবচেয়ে বিশ্বস্ত মুখ। দলের পুরানো নেতারাই বলেন যে দক্ষিণবঙ্গের গ্রাম অঞ্চলে তৃণমূলের শিকড় গড়ার পিছনে শুভেন্দুর অবদান সব থেকে বেশি। এটা শুধু রাজনৈতিক সম্পর্ক ছিল না, এটা ছিল বিশ্বাসের সম্পর্ক। সেই সময় মমতা ভালো করেই জানতেন শুভেন্দু বললে মানুষ বিশ্বাস করবে, শুভেন্দু গেলে মানুষ আসবে। সাল 2007, পশ্চিমবঙ্গে তখন বাম সরকার, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একটা বিশেষ অর্থনৈতিক এলাকা বা এসিজি তৈরি হবে। ঠিক সেই সময় অন্য প্রান্তে আবার টাটা গ্রুপকে ঘিরে জমি বিতর্ক শুরু হয়েছে। হাজার হাজার কৃষক পরিবারকে তাদের জমি ছেড়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই কৃষকরা রুখে দাঁড়ালো, আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি শুভেন্দু অধিকারী। 14 মার্চ 2007 পুলিশের গুলিতে প্রাণ যায় 14 জন সাধারণ মানুষ। রক্তে ভিজে গেল নন্দীগ্রামের মাটি। সেই দিন থেকে এই নন্দীগ্রাম একটা শুধু জায়গার নাম না, এটা রাজনৈতিক একটা প্রতীক হয়ে গেল। আর শুভেন্দু তিনি এই আন্দোলনের মাঠের মানুষ হয়েও গ্রামে গ্রামে ঘুরতেন, মানুষের পাশে থাকতেন। আমি এখানকার ছেলে, এই কথাটা তখন থেকেই তার রাজনীতির মূল মন্ত্র। নন্দীগ্রামের এই আন্দোলনেই শেষ পর্যন্ত 2011 সালে বাম সরকারের পতন ঘটান। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্যমন্ত্রী হলেন। 34 বছরের বাম শাসনের অবসান ঘটল। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। এই ক্ষমতা পরিবর্তনের পিছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। 2011 থেকে 2016 সাল তৃণমূল শাসনে শুভেন্দু একটু একটু করে এগোতে থাকে। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হলেন এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী। জেতার পর তিনি মন্ত্রিত্ব পেলেন, প্রথমে পরিবহন মন্ত্রী, তারপর সেচ ও জলসম্পদ মন্ত্রী। সেই সময় শুভেন্দু অধিকারী রাজনীতির একদম পিক লেভেলে ছিল। মনে হচ্ছিল যেন সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে ভিতরে কিছু একটা তৈরি হচ্ছে। 2019 সালের পর থেকে তৃণমূল দলের ভেতরে একটা অস্বস্তি শুরু করে। কারণ একটাই, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হলেন মমতার ভাইপো, ডায়মন্ড হারবারের সংসদ। 2019-এর লোকসভা নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভ করে তার দলে ক্রমশ প্রভাব বাড়ছিল। দেখুন, রাজনীতিতে একটা কথা আছে, ক্ষমতার ভাগ হলে সম্পর্কও ভাঙে। এরপরে এই দলের পুরানো নেতাদের মধ্যে অনেকেই মনে করতে শুরু করে যে এই দলের মধ্যে একটা ইনার সার্কেল তৈরি হচ্ছে, যেখানে তাদের মান্যতা দেওয়া সেরকম ভাবে হচ্ছে না। আর কিছুদিনের মধ্যে শুভেন্দু সেই ক্ষোভ প্রকাশ্যে আনলেন। 2020 সালের শেষের দিকে তিনি একের পর এক সভায় বলতে থাকেন যে দলে স্বজনপ্রীতি হচ্ছে, মেধার থেকে পরিবারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অন্যদিকে তৃণমূলের অন্যান্য সদস্যরা সেই অভিযোগ মানেন। নভেম্বর 2020 তিনি সমস্ত মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিলেন। এরপরে ডিসেম্বর 2020 ঠিক 1 মাস পরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি বলেন মির্জাফর, আর বাংলার ইতিহাসে মির্জাফর মানে বিশ্বাসঘাতক। এত বড় অভিযোগ শোনার পরে তিনি বলেন যে আমি বিজেপিতে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে সাধারণ মানুষ সেটা প্রমাণ করে দেবে। কিন্তু এরপর যা হলো সেটা আমাদের বাংলার রাজনীতির ইতিহাসের একটা অবিশ্বাস্য অধ্যায়। 2020-তে শুভেন্দু যখন বিজেপিতে যোগদান করেন, তখন কিন্তু এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। একবার ভাবুন, 2020 সালে বাংলা
বাংলায় বিজেপির অবস্থা ঠিক কেমন ছিল। হ্যাঁ, এটা ঠিক যে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছিল। 42টা লোকসভা সিটের মধ্যে 18টা সিট তারা পেয়েছিল। কিন্তু লোকসভা আর বিধানসভা তো এক জিনিস নয়। তাহলে এখানেই আসছে সব থেকে বড় প্রশ্ন, যে শুভেন্দু তৃণমূলের মতো এত শক্তিশালী দল ছেড়ে বিজেপির মতো এত দুর্বল দলে গেলেন কেন? দেখুন, শুভেন্দু সে সময় ভালোভাবেই বুঝে গেছিলেন যে দলে অভিষেকের প্রভাব ক্রমশ বাড়ছে আর পুরানো নেতাদের প্রাধান্য ক্রমশ কমছে। কিন্তু বিজেপিতে গেলে এই নতুন বিজেপি দলকে নিজের মনের মতন করে নিজে হাতে গড়ে তুলতে পারবে, ঠিক যেমন তৃণমূল দলকে তিনি একটু একটু করে গড়ে তুলেছিলেন। তার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সাহায্যও তিনি পাবেন। তাহলে একবার ভাবুন, 2020 সালে শুভেন্দু অধিকারী যেই সিদ্ধান্ত নিয়েছিল 2026 সালে এসে সেই সিদ্ধান্ত সঠিক ছিল বলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তা প্রমাণ করে দিল। তবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারী হেরে যেতেন তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বাংলার গল্পটা অন্য কিছুও হতে পারত। দেখুন, নন্দীগ্রাম ছিল শুভেন্দুর নিজের ঘর বা নিজের দুর্গ, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা তাকে চ্যালেঞ্জ করে যে আমি তোমার মাটিতে এসে তোমাকেই হারাবো। এর আগে এরকম লড়াই বাংলার রাজনীতিতে কোনোদিন হয়নি। একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তারই প্রাক্তন সেনাপতি। তবে এই নন্দীগ্রামে ভোটের ফলাফল নিয়ে নির্বাচন কমিশন ও আদালতে একাধিক আইনি প্রশ্ন ওঠে, কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর জয় বৈধ বলে গণ্য করা হয়। সেই জয়টা ছিল অসাধারণ, কারণ তৃণমূলের বিশাল জয়ের মাঝেও নন্দীগ্রামে শুভেন্দুর জয়, এটা ছিল একটা বিরাট বড় রাজনৈতিক বার্তা। কারণ 2021 সালে বাংলায় বিজেপি সরকার গঠন করতে পারেনি, 77টা সিটে আটকে গেছিল, এটা ছিল একটা হতাশা। কিন্তু এই হতাশার মাঝেও একটা আশার আলো ছিল, সেটা হলো নন্দীগ্রাম। এরপরে দিল্লিতে বিজেপি কর্মকর্তারা একটু নড়ে চড়ে বসলো। তারা ভাবলো যে বাংলায় জেতা সম্ভব, শুধু দরকার সঠিক মানুষ আর সঠিক সময়। এরপরে আস্তে আস্তে অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রের বড় বড় কর্মকর্তারা বাংলায় এসে শুভেন্দুর সাথে বৈঠক করতে থাকে। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই 5 বছর শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু মোটেও সহজ ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী থেমে যায়নি, তার রাজনীতির একটা আলাদা ধরন আছে। কোথাও কিছু ঘটনা ঘটলে আগে তিনি সেখানে পৌঁছে যান, রাস্তায় দাঁড়িয়ে বলেন আমি এখানে আছি। এই কারণেই তাকে বলা হয় এজিটেশনাল লিডার, মানে যিনি আন্দোলন দিয়ে রাজনীতি করেন। আরজিকর ঘটনায় তিনি রাস্তায় নেমেছিলেন, এসএসসি স্ক্যামে তিনি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, জেলায় জেলায় সভা করেছিলেন। আর এই সব ঘটনাগুলিকে নিয়ে তিনি বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে সব জায়গাতেই লড়াই করে গেছেন। সোজা কথায় 2026 সালের নির্বাচনের আগে এই সমস্ত ঘটনা এবং বাংলার সাধারণ মানুষের সমস্ত রকম অসুবিধা, এই সব কিছুকে এক সুতোয় বেঁধে বাংলার সাধারণ মানুষের চোখের সামনে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন। তিনি আরও একটা বড় সিদ্ধান্ত নিলেন যে একই সাথে 2026 সালের নির্বাচনে দুটো আসনে লড়বেন, একটা নন্দীগ্রাম আর একটা ভবানীপুর। দেখুন, ভবানীপুর আসনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই আসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নিরাপদ আসন, কারণ এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জিতে এসেছে। শুভেন্দু মমতাকে চ্যালেঞ্জ করে ওই আসন থেকে দাঁড়ালেন, ঠিক যেমন 2021 সালে মমতা শুভেন্দুকে চ্যালেঞ্জ করে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন। 26-এর এই নির্বাচনে এটাই ছিল সব থেকে দেখার বিষয় যে এই ভবানীপুরে কে জিতছে, মমতা না শুভেন্দু। ভাবুন একবার যে একজন বিরোধী দলনেতা যে একই সাথে দুটো আসন থেকে লড়লেন এবং জিতলেন, তার মধ্যে একটা আসন মুখ্যমন্ত্রীকে হারিয়ে জিতলেন। এই ধরনের ঘটনা বাংলার রাজনীতির ইতিহাসে সর্বশেষ ঘটেছিল 1967 সালে, যখন অজয় মুখার্জি কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে তার নিজের আসন থেকেই হারিয়েছিলেন। মানে প্রায় 60 বছর পরে এই ইতিহাস আবারও রিপিট হলো। সত্যি কথা বলতে 2026 সালের এই নির্বাচন আমাদের বাংলার মানুষের কাছ থেকে গোটা ভারতবর্ষের মানুষের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে গেল। একবার ভাবুন, যেই বিজেপি 2021 সালে 77টা সিটে আটকে গেছিল, সেই বিজেপি 5 বছর পরে 2026 সালে 206টা সিট পেয়ে সরকার গঠন করে ফেললো। 8ই মে 2026 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। আর তিনি হলেন পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য বাংলায় বিজেপি সরকার গঠন করতে পারলো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বাংলার সাধারণ মানুষ কোনো একজন মানুষের মুখ দেখে ভোট দেয় না, মানুষ ভোট দেয় যখন তাদের মনে হয় যে না, এইবার পরিবর্তন দরকার। বিগত 15 বছরে তৃণমূলের বিরুদ্ধে নানান রকম অভিযোগ জমেছিল মানুষের মনে, শিক্ষা দুর্নীতি থেকে আরজিকর হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনা কিন্তু বাংলার সাধারণ মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ইয়াং জেনারেশনের মধ্যে বেকারত্বের হতাশা ছিল, চাকরি নেই, আবার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি। দেখুন, একটা কথা পরিষ্কার করে বলা দরকার যে বিজেপি বাংলায় সরকার তো গঠন করে ফেলেছে, কিন্তু আসল পরীক্ষা বিজেপির এরপর শুরু হল। একটা রাজ্য শাসন করা একটা নির্বাচনের থেকেও অনেক কঠিন। এখন আমাদের বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর কাছে সামনে কিছু প্রশ্ন আছে। প্রথমত, নির্বাচনের পরে যেই সব জায়গা থেকে হিংসার খবর এসেছে সেই সব জায়গায় শান্তি ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, কর্মসংস্থান। ইয়াং জেনারেশন চাকরির প্রতিশ্রুতিতে ভোট দিয়েছে, সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করতে হবে। সোজা কথায় একজন মুখ্যমন্ত্রীর আসল পরিচয় তৈরি হয় তার সুশাসন ব্যবস্থায়, শুধু নির্বাচনের জয়ে নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, তিনি কি একজন আন্দোলনের নেতা থেকে একজন কার্যকর প্রশাসকের ভূমিকায় নিজেকে প্রমাণ করতে পারবেন? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীদের ইতিহাসটা একবার দেখুন। বিধানচন্দ্র রায়, যাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপ
বলা হয়। জ্যোতি বসু 34 বছর বাম শাসনের মুখ, আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই 34 বছরের দেওয়াল ভেঙেছিলেন। প্রত্যেকের ইতিহাস সাধারণ মানুষ মনে রাখে তাদের শাসনের জন্য, আন্দোলনের জন্য নয়। কিন্তু আমাদের বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে ইতিহাস কেমনভাবে মনে রাখবে সেটা নির্ভর করছে আগামী দিনে এই শুভেন্দু বাবু আমাদের বাংলাকে কেমনভাবে এগিয়ে নিয়ে যায়। তিনি কি আমাদের বাংলার পরিস্থিতিকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে? এইসব প্রশ্নের উত্তর আমরা আশা করছি আগামী 5 বছরে পেয়ে যাব। তাহলে অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো, যেই মানুষ 2007 সালে নন্দীগ্রামের মাটিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, যিনি 2020 সালে মির্জাফরের অভিযোগ মাথায় নিয়ে বাংলার পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে গেছেন, তারপর 2021 সালে মমতাকে হারিয়ে বিরোধী দলনেতা হয়ে 2026 সালে আবারও মমতাকে হারিয়ে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়ে দিলেন। নন্দীগ্রাম থেকে নবান্ন, এটা শুধু শুভেন্দু অধিকারীর একার গল্প না, এটা সেই লক্ষ লক্ষ মানুষের গল্প যারা পরিবর্তন চেয়েছিল। বাংলার মানুষ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে গণতন্ত্রে পরিবর্তন সম্ভব, কিন্তু এরপর দায়িত্ব শুভেন্দু বাবুর। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। শুভেন্দু বাবুর আমলে আমাদের বাংলার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, আপনাদের মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।